এখন দেখো, আমাদের চতুর্থ অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার হার। এখন দেখি আমরা এই অধ্যায়টা করছি কিনা। এই অধ্যায় থেকে দেখো কি কি আসছে। প্রক্রিয়া জটিল যৌগ কি, দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অধ্যায়ও বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। এটা চলে আসছে, এগুলো সহজ আছে। একটি মাত্র বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ বের করতে বলছে একটা বিক্রিয়কের জন্য। আচ্ছা, শুধু এই দুইটাই আসছে। এই অধ্যায়টা হলো ম্যাথমেটিক্যাল, ওরে বাবা অনেক তো আছে ওরে। তবে এখানে অঙ্ক আছে, এখানে কি অঙ্ক আছে। হ্যাঁ, অধ্যায় চক্রটা আমরা তাহলে মনে রাখো কোনটা কোনটা আসছে। হাত সমীকরণ কয়টার জন্য, একটা বিক্রিয়কের জন্য। আর অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, দুইটা। এই দুইটা জিনিস আসছে। তাহলে আমরা যাই হোক, আমরা আগে প্রথম থেকে যাই। এই বইয়ের পিডিএফটা ভালো হয়নি, যে পিডিএফ কোর্সে গত বছর দিছে। একটু দেখো না, একটু গোলা গোলা না, একটু গোলা গোলা মানে। হ্যাঁ, ওই টাইমে অবশ্যই এদের প্রথম কাজ ছিল এগুলা। এখন থার্ড ইয়ারে ওই দেখো এগুলো কেমন। আচ্ছা, এখন আমরা যাই হোক, আমরা শুরু করি প্রথমে। যে বিক্রিয়ার হার কি, আমরা তো বিক্রিয়ার হার ধ্রুবক বিভিন্ন জিনিসের সমীকরণ বের করবো আগে তো। এবারে একটু শিখতে হবে। তাহলে দেখো, প্রতি একক সময়ে বিক্রিয়ক আর উৎপাদ তো বুঝো নাকি, এটা বুঝো না? তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনই হলো বিক্রিয়ার হার, বা প্রতি একক সময়ে উৎপন্ন উৎপাদের পরিমাণ বৃদ্ধি অথবা বিক্রিয়কের পরিমাণ হ্রাসকে বিক্রিয়া হার বলে। আমরা তো জানি যে যখন ধরো একটা বিক্রিয়ক থেকে তখন যখন উৎপাদ উৎপন্ন হবে, ধরো এটা একটা বিক্রিয়ক, এটা থেকে কি গঠিত হবে, ধরো উৎপাদ। তা আলটিমেটলি যাই হোক, এই যে উৎপাদটা গঠিত হয়েছে এটা কই থেকে, এটা থেকে না। তার মানে এটা তো হ্রাস পাবে, এটা কি হ্রাস পাবে, এটা বৃদ্ধি পাবে। তাহলে এই কথাটাই বলছে এখানে আর কি, যে তাহলে বিক্রিয়ার হার হইলো এই যে উৎপাদের পরিমাণ বৃদ্ধি বা বিক্রিয়কের পরিমাণ হ্রাসের যে বিক্রিয়ার হার সেটা, বা প্রতি একক সময়ে এই যে হ্রাস বৃদ্ধি না, তার মানে এটাই তো পরিবর্তন। যেহেতু হ্রাস এক এক জায়গায় হ্রাস আর এক জায়গায় কি বৃদ্ধি, এটা মানে তো পরিবর্তন। এই যে ঘনমাত্রার পরিবর্তন হলো, এটাই বললো বিক্রিয়ার হার। পারবা? হাত চুলকায় কেন? তালু আসলে না টাকা হবে, কোন চুলকায়? টাকা যাইবো, এই যে মিষ্টিদের টাকা যাইবো, টাকা আইবো না। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমরা একটা আমরা সমীকরণ তো দেখবো। তার আগে আমরা একটা স্বাভাবিক একটা ইয়ে দেখি। এটা আসবে না, কিন্তু আমরা একটা সমীকরণ দেখি, কারণ এই আদলে তোমার অনেক সমীকরণ করতে হবে। কারণ তোমাকে একটা বিক্রিয়া দিবে, বলবো যে এটার জন্য সমীকরণ প্রতিষ্ঠা করো। তখন আমরা আগে তাহলে বুঝি কিভাবে সমীকরণটা লিখতে হয়, তাহলে আমরা এরপরে আমরা ওগুলো প্র্যাকটিস করতে পারবো। এখন দেখো, গাণিতিক প্রকাশ। ধরলাম এ একটা বিক্রিয়ক, বি হইল উৎপাদ। এখন দেখো, তখন এর ঘনমাত্রা বিক্রিয়ক যদি এটা একমুখী বিক্রিয়া সামনের দিকে যাবে, তাহলে এর ঘনমাত্রা হ্রাস পাবে, আর বি এর ঘনমাত্রা কি বৃদ্ধি পাবে। এখন ধরলাম কতক্ষণ, প্রাথমিক অবস্থায় তো আর না, মানে প্রাথমিক অবস্থায় না, এটা হলো একটা সময় পরে, একটা সময় পরে। ধরলাম বিক্রিয়া শুরুর টি সময় পরে তোমার এখন হইলো এটা, মানে ধরো এখন হইলো এই যে অনলাইন অফলাইন দুটাই চলো, তো এই কারণে সমস্যা না তো। সবাই অফলাইনে থাকলে এটা এখানে থাকতো, আমি বোর্ডে ইউজ করতে পারতাম, তখন আর ভালো হইতো। আ- কিন্তু আবার রেকর্ডে তো আর পাইতা না। না, আবার তখন আবার রেকর্ডটা তো তখন তো আর পাইতা না বোঝানোর জিনিসগুলা। এখানে দেখালে আবার রেকর্ডটার মধ্যে থাকে, এটা একটা ইস্যু আর কি। তাহলে এখন দেখো, টি সময় পরে এর ঘনমাত্রা কত, সি। এই যে এর ঘনমাত্রা সি। এখন ক্ষুদ্র ক্ষুদ্র সময় আমাকে বলি যে ডি ডি দ্বারা প্রকাশ করি, ডিটি সময় পরে এর ঘনমাত্রা হয়ে যাবে কত, সি মাইনাস ডিসি। মানে কিছু সময় পরে ক্ষুদ্র সময় পরে এর ঘনমাত্রা হয়ে যাবে কত, সি মাইনাস ডিসি। কি হবে সেটা আমি দেখাই দিচ্ছি, করে দেখাবো। এখন দেখো, ডিটি সময় ব্যবধানে এর ঘনমাত্রার পরিবর্তন, তাহলে মোট ঘনমাত্রার পরিবর্তন হইলো কত,
ডিসি মাইনাস সি। তো যাই হোক, এখন দেখো এটা কিভাবে হয়। এখানে বলছে কি তোমার প্রাথমিক অবস্থায় এর ঘনমাত্রা কি, মানে টি এর ঘনমাত্রা হইলো সি, আর ডিটি সময়ের ঘনমাত্রা সি মাইনাস ডিসি। ওই জিনিসটা বিক্রিয়া আকারে দেখায় নাই। ডিসি সময়ের ঘনমাত্রার পরিবর্তন হবে সি মাইনাস ডিসি ডিসি। অতএব একক সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস সমান সমান বিক্রিয়ার গতির হার ডিসি বাই ডিটি। তারপর টি সময় পর যদি বিক্রিয়ার উৎপাদ এর ঘনমাত্রা হয় এক্স, টি প্লাস ডিটি সময় উৎপাদের ঘনমাত্রা হইব এক্স প্লাস ডিএক্স। অর্থাৎ বি সময় টোটাল পরিবর্তন হইব এক্স প্লাস ডিএক্স থেকে এক্স বিয়োগ। আচ্ছা, তারপর হইলো অর্থাৎ বেগের হার ডিএক্স বাই ডিটি বিক্রিয়ার গতির হার। এটা আরো ভালোভাবে দেয় নাই। এটা ভালোভাবে দেয় নাই। এখানে এখানে মেন জিনিসটা বলছে কি দেখো, টি সময় পরে যদি সি হয় তাহলে ডিটি সময় পরে এখানে সি মাইনাস ডিসি এটা কি হবে। এটা সি তো হলো এখানে ঘনমাত্রা বোঝানো হয়েছে, সি দ্বারা কি বোঝানো হয়েছে ঘনমাত্রা। তো টি সময় পরে যদি সি হয় তাহলে ডিসি সময় পরে কি হবে। তো তাহলে ওই অনুসারে তো হওয়ার কথা হইলো ডিসি, শুধু শুধু কি ডিসি হওয়ার কথা না। মানে যদি এখানে ওই হিসাব করলে তো আমরা কি হওয়ার কথা, শুধু ডিসি হওয়ার কথা, তাই না নাকি। মানে ডিটি সময় পরে ঘনমাত্রা সি মাইনাস ডিসি, তবে ডিটি সময় ব্যবধানে এর ঘনমাত্রার পরিবর্তন, এর ঘনমাত্রার পরিবর্তন হবে তোমার এটা থেকে আমরা এটা বিয়োগ। এখন এই জিনিসটা মানে কি, ধরো এই যে এখানে আমার প্রাথমিক অবস্থায় এখানে ঘনমাত্রা ছিল কত সি, ধরো এখানে ঘনমাত্রা ছিল কত সি। এখন একটা সময় ধরে যদি চলে তাহলে ক্ষয় হয় না, কি হয় ক্ষয় হয়। এখন ধরো ক্ষয় হইলো কতটুকু, ধরো আমরা ধরলাম যে ডিটি সময় ডিসি পরিমাণ যদি হয় তাহলে ডিসি যদি মানে কতটুকু গেল ডিসি, এটুকু দিয়ে হয়। তাহলে এখন এই যে টি ডিটি সময়ে পরে আছে কতটুকু, ডিটি সময়ের মোট পরিবর্তন কতটুকু। তাহলে আগে ছিল এইটা, এখন পরিবর্তন হলো কত, কমলো এতটুকু, তাহলে সি মাইনাস। এই জন্য বলছে ডিটি সময়ে পরিবর্তন বা ঘনমাত্রা কত হবে সি মাইনাস ডিসি। ডিটি লেগে কেন সি মাইনাস ডিসি, কারণ ওইটুক কমে গেছে না, ওইটুক কমে গেছে। এখন টোটাল যদি এর ঘনমাত্রার পরিবর্তন দেখি আমরা, এর ঘনমাত্রার পরিবর্তন আমরা জানি, ঘনমাত্রার পরিবর্তন যখন দেখি আমরা জানি যে পরেরটা বিয়োগ প্রথমটা, যে কোনো পরিবর্তন কি লিখি, যেমন ওই যে বি টু মাইনাস বি 1। তাহলে এটা হলো পরের, এই যে এটা হলো পরের, কোন পরের ডিসি ডিটি সময়ে মানে ক্ষুদ্র সময় পরে ঘনমাত্রা থাকে কতটুকু, এটুকু, এটুকু না। আর প্রথমে ছিল কতটুকু সি, সেখান থেকে এটুকু বিয়োগ দিলে যেটা থাকে এটা হলো কি পরিবর্তন, এটা হলো কি স্যার পরিবর্তন। সাউন্ড আসতেছে না। কিছু লেখছে, সাউন্ড আসতেছে না, সাউন্ড যায় না। হ্যালো, তার কথা অনেক বাজে। এখনো মানে না, এখন না, আরেকটু আগে ক্লিয়ার আসে নাই, বাঙ্গা বাঙ্গা আসতেছিল। ও, তোমরা কি ওয়াইফাই চালু রাখছো নাকি গো, নেট চালু রাখো। তাহলে এই যে এই জায়গায় জিনিসটা বুঝো, আমার প্রাথমিক গণমাত্রা ছিল সি, এটাই লাস্ট প্রাথমিক গণমাত্রা ছিল কি সি। তাহলে আমার যদি হ্রাস পাই হইলো ধরো ক্ষুদ্র ডি সময়ে হ্রাস পাইছে ডিসি, হ্রাস পাইছে কতটুকু, ক্ষুদ্র সময়ে হ্রাস পাইছে ডি সি। তাহলে আমার ওই যে ক্ষুদ্র সময় পরে পরে
আমার আছে কতটুকু, আগে ছিল সি, হ্রাস পাইছে কতটুকু, ডিসি, টি সময়ে ডিসি। তাহলে এটুকু তো আমার বর্তমানে আছে, ঠিক না? মানে টি একটা সময় পরে এখন আমার আছে কতটুকু, সি মাইনাস ডিসি, এটুকু তো বুঝছো। প্রথমে ছিল সি আর হ্রাস পাইছে, ধরো তোমার কাছে প্রথমে ছিল 100 টাকা, প্রথমে ছিল 100 টাকা, ধরো হ্রাস পাইছে 10 টাকা, তাহলে এখন আছে কত টাকা? তাহলে এই 90 টাকা কেমনে বের করছি, এটা থেকে যেটা হ্রাস পাইছে সেটা বিয়োগ দিই না, তা যেটা হ্রাস পাইছে সেটা বিয়োগ দিছি, তাহলে এটা হলো বর্তমানে নির্দিষ্ট একটা সময় পরে এটা আছে। এখন আমি যদি ওই সময় পরে এখন টোটাল পরিবর্তনটা বের করতে চাই বিক্রিয়কের, যে পরিবর্তন মানে, তাহলে হইলো আমরা কি করি, পরেরটা বিয়োগ প্রথমটা। এই জন্য এই যে সি মাইনাস ডিসি থেকে আমরা কি বিয়োগ দিছি, সি বিয়োগ দিলে টোটাল কি, এই যে এই ডিটি সময় ব্যবধানে এর ঘনমাত্রার পরিবর্তন, তাহলে সিসি কাটা হয়ে যাবে কত, টিসি মাইনাস। এটা অনেকের মাথায় ঢুকে নাই পরিবর্তন। আচ্ছা তুমি, তোমার কাছে বলছি কি 100 টাকা ছিল, খরচ হয়ে গেছে কত, হারাই গেছে কত টাকা, 10 টাকা। তো তোমার পরিবর্তন বলতে কি বুঝাইছে, তোমার তাহলে তোমার পরিবর্তন কি, 10 টাকাই তো তোমার পরিবর্তন কি, যেটা হ্রাস পাইছে সেটাই তো তোমার পরিবর্তন, নাকি অন্য কিছু? যেটা হ্রাস পাইছে সেটাই তোমার এখানেও তো একই কথা, আমার হ্রাস পাইছে কতটুকু, ডিসি, ডিটি সময় হ্রাস পাইছে কতটুকু, ডিসি। তো যেটা হ্রাস পাইছে সেটাই তো বিক্রিয়কের পরিবর্তন, নাকি অন্য কিছু হবে? তোমার মোট টাকা থেকে যেটা তোমার হারায় গেছে ওইটাই তোমার পরিবর্তন, ঠিক না? তো এখানেও তো একই কথা, আগে জাস্ট এখানে মাইনাস নাই, ডিটি সময় পরিবর্তনে ডিসি মাইনাস নাই, আর আমার মোট পরিবর্তনের জায়গায় কি আছে, মাইনাস আছে। কেন? তাহলে তোমার তো পরিবর্তন এখানে, এখানে মোট পরিবর্তন এই বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন আমরা মাইনাস, মাইনাস কেন আসলো, মাইনাস দ্বারা হ্রাস বোঝানো হয়েছে, তো তোমার তো হারাইছে 10 টাকা, তাহলে কি এখানে প্লাস আসবে? এখানে এই মাইনাস দ্বারা এটা বোঝানো হয়েছে যে ঘনমাত্রাটা কি হয়েছে, হ্রাস পাইছে, এই কারণে এখানে মাইনাস ডিসি আসছে। বুঝতে পারছো? মানে জাস্ট এক কথাটা উল্টায় বলছে, ঘুরায় বলছে। প্রথম বলছে 10 টাকা তোমার হারায় গেছে, পরে বলছে কি তোমার মোট পরিবর্তন, তোমার মোট পরিবর্তন 10 টাকার সমান, সেম জিনিসই তো। ওই কথাটারে ঘুরে পেঁচা এই জায়গায় পেঁচাইছে আর কি, এর বাইরে কিছু না। তাহলে এখন আমি যদি পরিবর্তনের হার, পরিবর্তনের হার, হার বলতে আমরা সময় দ্বারা ভাগ করলে হার বের হয়, সময় দ্বারা ভাগ করলে, এই তুমি না অসুস্থ, তাহলে কোনো কোনো প্রচুর প্রচুর করো কে? তাহলে এই হার, হার বললে কি সময় দ্বারা ভাগ, তাহলে ওই যে যে পরিবর্তনটা হয়েছে, যে 10 টাকা হারাইছো ওইটারে সময় দ্বারা যদি, যে সময়ে এই পরিবর্তনটা হয়েছে ওই সময় দ্বারা ভাগ করলে আমরা কি করি, হার পাওয়া যায়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর এখানে এই যে কথাটা বলে দিচ্ছি, ঋণাত্মক চিহ্ন দ্বারা ঘনমাত্রা হ্রাস বোঝানো হয়েছে। তো আমরা তো জানি বিক্রিয়কের ঘনমাত্রা তো হ্রাসই পাইছে। আবার যদি টি সময় পরে উৎপাদ বি এর ঘনমাত্রা কত হয়, টি সময় পরে উৎপাদ ঘনমাত্রা বি এর ঘনমাত্রা এক্স হয়, এবং টি প্লাস ডিটি সময়ে এর ঘনমাত্রা কি হবে, এক্স প্লাস, মানে টির জন্য এক্স, টি সময়ের জন্য, আর ডিটি সময়ের জন্য কি, ডিএক্স। এখন বলো, তাহলে এ বেটার ডিটি সময় পরে এর বেটার ঘনমাত্রা কি বাড়বে নাকি কমবে? বাড়বে, মানে মানে উৎপাদের কমছে, বিক্রিয়কের কি, তার উৎপাদ ভাঙে তো বিক্রিয়ক হয়েছে, ও বেটার বাড়বে। তার মানে টি সময় ছিল টি এক্স, ডিটি সময় হয়েছে কত, ডিএক্স। তাহলে ডিটি সময়ে তার তোমার ঘনমাত্রা হবে কত, এক্স প্লাস ডিএক্স। আর যদি পরিবর্তন বুঝাই, পরিবর্তন বলতে আগের মতো, যে দ্বিতীয় পরেরটা বিয়োগ প্রথমটা, তাহলে পরেরটা বিয়োগ পরেরটা বিয়োগ প্রথমটা, তো এটা করলে কি ডিএক্স। তার মানে দেখো এখানে মাইনাস নাই, এখানে কি নাই, মাইনাস নাই, কারণ কি, কারণ, কারণ উৎপাদে তো বৃদ্ধি পায়, বিক্রিয়ক ভাঙে উৎপাদ গড়ে, যেহেতু একমুখী বিক্রিয়া, বিক্রিয়ক ভাঙে উৎপাদ গড়বে, তাই না? তাহলে উৎপাদন তো বৃদ্ধি পাইছে, তাহলে এখানে তো মাইনাস আসার প্রশ্নই আসছে না। এই জন্য দেখো, আর হার বের করবো কি, এই বেটারে পরিবর্তনটাকে আমরা যদি দ্বিতীয় দ্বিতীয় দ্বারা ভাগ করি, তাহলে কি এইভাবে বিক্রিয়ার হার বের করে। এখন যাই হোক, আমাদের অনেক সমীকরণ আসবে, এখানে নর্মালি একটা জিনিস দেখাইলাম আর কি, যে এখন এই অনুসারে আমরা এখন পরবর্তীতে যাব, অনেক কিছু আসবে পরবর্তীতে। তোমাকে বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিয়ে বলবে যে এর হাত ধ্রুবক বের করো, তখন তুমি এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এখন আমাদের বিক্রিয়ার হাত ধ্রুবক,
আমরা বিক্রিয়ার হাত দ্রবকের সমীকরণ, আচ্ছা হাত দ্রবক কাকে বলে? হাত দ্রবক আর কারে বলবো? কোন বিক্রিয়ায় প্রতিটি বিক্রিয়ককে 1 মোলার ঘনমাত্রা থাকলে তখন বিক্রিয়কের গতিবেগকে বিক্রিয়ার হাত দ্রবক বা গতি ধ্রুবক কি বলা হয়। মানে কোন বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়ক 1 মোলার ঘনমাত্রায়, মানে যদি 1 মোল পরিমাণ থাকে আর কি, ঘনমাত্রা কতটুকু থাকে? 1 মোল, মানে প্রতিটা বিক্রিয়কের, মানে সহজ কথা, বিক্রিয়কের ঘনমাত্রা যদি কি থাকে 1 মোল। এখন আবার আবার তো তোমার মধ্যে কনফিউশন আসতে পারে, যেখানে প্রতিটি বিক্রিয়ক বলছে। আমরা একটু আগে না দেখাচ্ছি বিক্রিয়ক একটা উৎপাদ একটা, অনেক সময় একাধিক বিক্রিয়ক থাকে না? কারণ তোমার পানি যদি গঠিত হয় তাহলে H2+O2, তাহলে এখানে বিক্রিয়ক কয়টা? দুইটা না? যদি পানি গঠিত হয় তাহলে বিক্রিয়ক কয়টা সেখানে? দুইটা। H2+, মানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান সমান পানি, মানে উৎপাদ একটা কিন্তু বিক্রিয়ক দুইটা, তার মানে উৎপাদ বিক্রিয়ক একাধিক হইতে পারে। কারণ ওইটার কথা বলছে যে প্রতিটি বিক্রিয়ক যদি আমি কতটুকু কি পরিমাণে নিই, 1 মোলার ঘনমাত্রা পরিমাণে নিই, নিলে তখন ওই বিক্রিয়ার গতিবেগকে কি বলে? হাত দ্রবক বলে। তাপমাত্রা বৃদ্ধি পাইলে তোমার এই গতিবেগ বৃদ্ধি পাবে, আর গতিবেগ বৃদ্ধি পাইলে বিক্রিয়ার হাত দ্রবকের মানও কি হবে? বৃদ্ধি পাবে। তাই কিন্তু একই তাপমাত্রার বিভিন্ন বিক্রিয়ার কে এর মান কি হাত দ্রবক বিভিন্ন হয়, কারণ তাপমাত্রা এক, কিন্তু ওই যে তোমার কি বলে বিভিন্ন বিক্রিয়ার সব বিক্রিয়ার ঘনমাত্রা কি এক? তাহলে এদের হাত দ্রবক কি এক হবে? তাহলে ও এগুলো হলো পুরো বোঝার কথা, যে হ্যাঁ ওটা ওটা সত্য, যে তোমার তাপমাত্রা বাড়লে গতিবেগ বাড়বো, তারপরে হলো বিক্রিয়ার হার বাড়বো, বিক্রিয়ার হার দ্রব্য কি বাড়বে। কিন্তু তার মানে এই না যে ধরো এখানে আমরা তিনটা রিয়েকশন দিলাম, তিনটা রিয়েকশন একই তাপমাত্রায় দিলাম, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাই বলে তিনটা বিক্রিয়ার কি হার দ্রব্য একই হবে? কারণ তিনটা বিক্রিয়াকে, তিনটা বিক্রিয়ক গুলা ভিন্ন ভিন্ন না, তাদের ঘনমাত্রা ভিন্ন ভিন্ন না। তাহলে ঘনমাত্রা ভিন্ন হলে কি ওইটার হাত দ্রব্য কি এক হবে? মান তো কখনো এক হবে না। ওই কথাগুলো বলছে, মানে ঘুরে পেঁচা, মানে একই জিনিসগুলো বারবার বলছে। এখন দেখো এই যে আমরা কিভাবে বের করি, ধরো এই যে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, এই দুইটা মিলে কি উৎপন্ন হয়েছে? পানি উৎপাদ, ধরো পানি মানে উৎপাদ। এখন আমরা কোনো জিনিসের ঘনমাত্রা প্রকাশ করি কিভাবে? কোন চিহ্ন দ্বারা? ওই ব্যাটারে ধরো যদি বলে যে তাহারিমার ঘনমাত্রা, তা তাহারিমারে এই ব্র্যাকেটের মধ্যে বন্দি করলে সে আর তারিমে থাকবে না, সে হয়ে যাবে কি তারিমার ঘনমাত্রা। তার মানে কোন একটা জিনিসকে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করলে ওটা হয়ে যায় কি ঘনমাত্রা। আবার ঘনমাত্রা এখন ওই বেটা কয়জন ছিল, কত মোল ছিল আর কি, তারিমা যদি দুইটা হয় তাহলে এটা কোথায় চলে যায়? মোল সংখ্যাটা উপরে চলে যায়। যদি 5 জন হয়, 5, যদি এন জন হয় তাহলে এখানে কি হবে? এন মানে কত মোল হবে। এই যে এখন দেখো, এই যে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, এই দুইটা বিক্রিয়া করে এক উৎপাদ গঠিত হয়েছে। তাহলে এখন যদি আমরা ধরি যে এ এর ঘনমাত্রা কত, তাহলে ওটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। বি এর ঘনমাত্রা কত, বি কে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও, মানে এটা সমীকরণ প্রতিষ্ঠার জন্য, এখানে তার মান নাই, অঙ্ক সময় মান থাকবে। এখন যদি হয় তোমার, আমরা জানি যে দেখো বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়কের মোলার ঘনমাত্রার কি ঘাতের সমানুপাতিক। বিক্রিয়ার গতিবেগ হইলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রার ঘাতের সমান, এই যে ঘাত, এটা হলো ঘাত। এখন দেখো যে বিক্রিয়ার গতিবেগ সমানুপাতিক হইলো এই যে এ বিক্রিয়কের মোলার ঘনমাত্রার ঘাত, বি বিক্রিয়কের মোলার ঘনমাত্রার ঘাত। এই যে দেখো এ ছিল এম, এ ছিল এই যে এম, আর বি ছিল কত? এখানে এন এম কি দিছে, এর উপর হইব, এখানে এটা এন দেওয়া দরকার ছিল, আর এটা দরকার ছিল কি এম, এম ইয়ে দেওয়া আর কি। তাহলে দেখো, যাই হোক এখানে এম দিছে, তাহলে এখানে এর উপর এম হবে, বির উপর এখানে বি কতটুকু দিছে এন, তাহলে এখানে বির উপর কি হবে? এন হবে। ঠিক আছে, এখানে বোঝা যায় না, এটা হলো এম, এটা হলো কি এম, মানে জাস্ট যত মৌল ওটা কোথায় চলে যায়? ঘনমাত্রার উপরে পাওয়ারে চলে যায়, এই কথা বলছে, আর কিছুই না। তাহলে এটাই হইলো বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হলো বিক্রিয়ার কি হার ধ্রুবক। এগুলো বুঝার পড়া, বুঝে বুঝে পড়বা। না, এ আমার তুলা চলো কিনা দেখো তো। অনলাইন ভাই, এই যে
এই বোটানি জুলজিতে সব পড়া মায়া মানুষ, একটু খাওন দাওয়ান নিয়ে আইবো, এগুলো তো খাইস্টার খাইস্টা কেউ কোনোদিন কোনো খাওন দাওয়ান নিয়ে আয় না। অথচ প্রায় সবাই আসে বাসা থেকে। হ্যাঁ, যাই হোক, তোমাকেও বলি না আর কি। হ্যাঁ, এখন দেখো, তুমি তাহলে আমার দিকে তাকাই থাকো। এখন এখন দেখো, এখন দেখো, এখন দেখো বিক্রিয়ার হারের উপর, এই যে বিক্রিয়ার হারের উপর কার কার প্রভাব আছে, একটু আমরা এখন একটু দেখবো। ঘনমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব, এই তিনটাই সাধারণত আসে। বিক্রিয়ার ঘনমাত্রার উপর এদের প্রভাব আছে, এই তিনটাই আসে, আমরা এই তিনটাই দেখবো। ঠিক আছে, এই যে দেখো, বিক্রিয়কের উপর তার ঘনমাত্রার প্রভাব একটা একটা করে আমরা দেখবো। বইটার পরে বাসায় গিয়ে উল্টাইবা, ভিডিও আছে, আর এই পিডিএফ তো দিয়ে দিব। তাহলে তুমি অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে ইয়ে করো। এবার ঠিক আছে, মিথ্যা কথা কয়, কে গেছে কাকে দিয়েছে আমার, একজন দিয়েছে আমাকে। আচ্ছা, ভুল ভালো জিনিস, ভুলকে না করতে নাই। এখন দেখো, এই যে বিক্রিয়কের উপর আমরা এখন ঘনমাত্রার প্রভাবটা একটু দেখি। বিক্রিয়কের উপর আমরা ঘনমাত্রার প্রভাবটা এবার দেখ। তাহলে এখন দেখো, বিক্রিয়ার হার আমরা একটু আগে দেখছিলাম যে ঘনমাত্রার হার, বিক্রিয়কের ঘনমাত্রার হার মাইনাস দ্বারা, কারণ ওর ঘনমাত্রা হ্রাস পায়, কি বুঝা কি পায়, হ্রাস পায়, সেটা আমরা দেখছি, মাইনাস ডিসি বাই ডিটি, দেখছো না একটু আগে সমীকরণে, আমরা এগুলো দেখছি। আর ইয়ার সময়, উৎপাদের সময় মাইনাসটা থাকে না। ঠিক আছে, এখন দেখো, আমরা তো জানি যে সময় যখন অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়, হ্রাস পায়। আর এর ফলে সময় বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কি পাবে, হ্রাস পাবে। মানে বিক্রিয়ক কি বলে, বিক্রিয়ার হার, ঘনমাত্রা যদি হ্রাস পায়, তো বিক্রিয়ার হার কি, তোমার ভিতরে ফুয়েল যদি কমে, এক সময় ওই যে হেরে ঢোকার সময় এরকম মনে হয় যে পড়ে যাবে, ঘুরে পড়বো। তোমার ভিতর তোমার ফুয়েল যদি কি হ্রাস পায়, তাহলে তোমার হারও কি, স্পিডও কি হ্রাস পাইবো। ওই কথা বলছে যে বিক্রিয়কে, বিক্রিয়ক যতক্ষণ ধরে ঘটবে, ঘটলে তখন তার ঘনমাত্রা হ্রাস পায়, আর ঘনমাত্রা হ্রাস পাইলে তার হার কি, হারও হ্রাস পাবে, হার কি বৃদ্ধি পাবে নাকি, হারও কি হ্রাস পাবে। আবার বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ায় দিই, মানে বিক্রিয়ক মানে কি, প্রোডাক্ট, ধরো র ম্যাটেরিয়াল, এই র ম্যাটেরিয়াল, আর এখানে হলো উৎপন্ন হয়। ধরো এখানে হলো আমের জুস, এখানে আমি আম দিচ্ছি, এখান দিয়ে জুস বের হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা যতক্ষণ ধরে চলবো, যতক্ষণ স্যাম্পল আছে, রস বের হইলো, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কি আর এখান থেকে বের হবে, তার বিক্রিয়ার হার কি কমে যাবে না? কিন্তু আমি যদি এখানে বারবার আম দিতেই থাকি আর সরকার ঘুরাইতেই থাকি, তখন কি বের হতেই থাকবে, ঠিক না? তখন বের হতে থাকবে, ওই কথাটা বলছে। যদি ঘনমাত্রা আমি বাড়াই, তাহলে কি হবে, বিক্রিয়ার হার কি বৃদ্ধি পাবে, ওই কথাটা বলছে। এখানে তেমন কিছু তার বলে নাই। এই যে দেখো, এখানে একটা বিক্রিয়া দিচ্ছে, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, এখানে বিক্রিয়া কইরা তোমার এই যে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে, আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। আচ্ছা, এখন দেখো এখানে, দেখো, বিক্রিয়ক দ্বয়ের ঘনমাত্রা যত বৃদ্ধি পাবে, তত বেশি সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। মানে যত বেশি এখানে আম দিবা, তত বেশি এখানে জুস বের হইব। ওই কথাটা বলছে যে বিক্রিয়ক দুইটার ঘনমাত্রা তত বেশি তুমি বাড়াইবা, তত বেশি এখানে অধক্ষেপ, এই যে সোডিয়াম ক্লোরাইডের এই সিলভার ক্লোরাইডের অধক্ষেপ তত বেশি কি পড়বে। কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই বিক্রিয়কের ঘনমাত্রা কি কমে যাবে, কারণ এখানে সাপ্লাই কমে যায় না, কারণ এটা তো হ্রাস পাইতে থাকে। এই বিক্রিয়ক কি হ্রাস পায়, কমে যায়, এবং সেই সাথে সাথে বিক্রিয়ার হারও কি পায়, হ্রাস পাবে। সুতরাং দেখা যাচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ার হারের আর সমানুপাতিক, মানে কি বুঝায়, আমি হু বললে তুমি হু, এটা সমানুপাতিক। আমি যদি হু, তুমি বলছো না, তাহলে এটা হলো ব্যস্তানুপাতিক। মানে যেদিকে যাইবা, দুজন যদি একদিকে যাও সমানুপাতিক, একজনে এইদিকে আরেকজনে অন্যদিকে, সেটা হলো ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা সমানুপাতিক দেখছি। মানে বিক্রিয়ার ঘনমাত্রা যেদিকে যায়, হারও কি সেই দিকে যায়। এই জন্য বলছে, দেখা যাচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ার হারে সমানুপাতিক। তোমাকে যদি এটাই বরক্রিয়ার সূত্রের মূল কথা।
এটাই তোমাকে যদি বরক্রিয়া সূত্র বলে সেম জিনিস, তোমাকে যদি বলে যে দেখাও যে বা প্রমাণ করো যে বা ব্যাখ্যা করো বিক্রিয়কের ঘনমাত্রা তোমার বিক্রিয়ার হারের সমানুপাতিক, যাই বলো একটা বিক্রিয়া টিক্রিয়া দেখা বিক্রিয়া মনে না থাকলে অন্তত পক্ষে এ বি সি ডি উত্তর দেয় এরকম দিয়া নিজের কথাগুলা নিজের মনের ভাষা ব্যক্ত করবা। তাহলে ঘনমাত্রা বিক্রিয়কের উপর ঘনমাত্রার প্রভাব পারবা। এখন কি সাউন্ড বোঝা যায় মনীষা? জি না, স্যার, বুঝা যাচ্ছে। রিয়াদ হলো ঢাকায়, এখন যায় না। না স্যার, মাঝে মধ্যে এখনো বাজে। বাজে, এটা মনে হয় নেটের কারণে কিনা, কারণ আমি তো মুখের কাছে ধরেই রাখছি এটা। এখন দেখো তাপমাত্রার প্রভাব বিক্রিয়কের উপর কি, তাপমাত্রা প্রভাব। তাপমাত্রা বৃদ্ধি পাইলে বিক্রিয়ার হার কি, বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, এটা স্বাভাবিক। যেমন প্রতি 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, এটা মুখস্থ রাখতে হবে। প্রতি 10 ডিগ্রির জন্য বিক্রিয়ার হার কতটুকু বৃদ্ধি পায়? 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। যেমন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা বিক্রিয়ার কথা বলছে, দরকার নাই উদাহরণ পারবা না, শুধু এইটুকু বলবা যে বিক্রিয়কের উপর যদি তাপমাত্রা বাড়ানো হয় বিক্রিয়ার হার বাড়ে, তাপমাত্রা হ্রাস করলে তারপরে কি করবে, একটা বিক্রিয়া বিক্রিয়া দেখা দিবা যে ধরো এ ধরো এ প্লাস বি সব সময় এরকম করে একটা বিক্রিয়া সমান সমান কি সি প্লাস ডি, এরকম একটা দেখা দিলে বাস, সি প্লাস ডি কিছু একটা দেখা দিলে আর কি। তারপর তুমি বলবা যে এখানে বিক্রিয়ক এ এবং বি উৎপাদ সি এবং ডি, এখানে যদি আমি এই বিক্রিয়ায় উপরের বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, তোমার এই বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, যদি তাপমাত্রা কমায় ওই বিক্রিয়ার হার হ্রাস হ্রাস পাবে। এই তো এই নিজে একটা বিক্রিয়া হতে আসো কতে আসো গতে আসো, গতও দেয়। ওই যে একটা বিক্রিয়া দিলো, বললো যে এর উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো, এর উপর চাপের প্রভাব আলোচনা করো, এর উপর ঘনমাত্রার প্রভাব আলোচনা করেন, কত দিতে পারে, গত দিতে পারে, কারণ এখানে তো লেজ লাগাই। মানে মোট কথা হলে বাড়াইলে কি হইব কমলে কি হবে এই জিনিসটা মনে রাখবার কিছুই না। এরপর চাপ, একই জিনিস। কঠিন বিক্রিয়ক বা তরল বিক্রিয়কের ক্ষেত্রে, কঠিন বা তরল বিক্রিয়কের ক্ষেত্রে চাপের প্রভাব না থাকলেও গ্যাসের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। মানে যেগুলা কঠিন বস্তু বা তরল বস্তু এদের উপর চাপের প্রভাব না থাকলেও গ্যাসের উপর কি চাপের প্রভাব আছে। এই গ্যাসীয় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হলে তাদের উপর কোনো চাপের প্রভাব, যদি মোল সংখ্যা সমান হয়, দেখুন দেখো এখানে এটা এখানে বিক্রিয়ক কয় মোল, 2 মোল। এই যে হাইড্রোজেন 1 মোল, আয়োডিন 1 মোল, আর উৎপন্ন হয়েছে কয় মোল, 2 মোল। তাহলে এই দুই জায়গায় যদি সমান হয়, দুই পাশ যদি সমান হয় তাহলে সেখানে চাপের কোনো প্রভাব নেই। বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় চাপের কোনো প্রভাব নেই, এ কথা বলছে। অন্যদিকে যদি সমান না হয় তখন চাপের প্রভাব আছে। যেমন এই যে পরের যে বিক্রিয়াটা, এই যে নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান সমান কি অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, উৎপন্ন হয়েছে কয় মোল, 2 মোল। তার মানে আমার বিক্রিয়কে 4 মোল, উৎপাদে কয় মোল, 2 মোল। এখন এই বিক্রিয়ায় দেখো, এই বিক্রিয়ায় যদি আমি চাপ প্রয়োগ করি এতে বিক্রিয়াটি কোন দিকে যাবে, ডান দিকে যাবে, এবং বেশি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন। মানে কি ধরো এই হলো 4 মোল, ধরো তুমি 4 প্লেট ভাত খাইছো, এটা হলো 4 প্লেট, আর আরেক এই এই জায়গায় আছে কয় প্লেট, 2 প্লেট। তো এখানে 4 প্লেট মানে এর পেট বড়, তো এটা চাপ দিলে তো এটা সামনের দিকে যাবে, ঠিক না? তোমার পেট ধরো এটা হইলো 4 মোল, এটা হইলো 4 মোল, এটা হইলো মাত্র হইলো 2 মোল। তাহলে তো বুঝাই যায় যে এটা বেশি উৎসাহ, তো এটা চাপ দিলে কোন দিকে যাবে, সম্মুখ দিকে যাবে না, নাকি পিছন দিকে যাবে? এটা চাপ দিলে সম্মুখ, কারণ এখানে 4, এখানে হইলো 2। কারণ তুমি এমনি বুঝো যে ধরো এ একটা ড্রাম, এ একটা ড্রাম, এটা হলো বড় ড্রাম, এটা হলো কি, মানে এই যে এটা হলো এটার মধ্যে 4 প্লেট ঢুকে, এটার মধ্যে 2 প্লেট। এখন এখন এখানে যদি চাপ দাও কি হবে, বিক্রিয়া বিক্রিয়া সামনের দিকে যাবে, আর চাপ হ্রাস করলে পশ্চাৎ দিকে উল্টোটা। তাহলে এখানে চাপ দিলে এটা এদিকে যাবে, কোন দিকে যাবে, এদিকে যাবে। এই কথাই তো বলছে। আমার আঁকা আমার বান্ধবীদের দিয়ে চিত্র আঁকাইতাম। এটা তো ড্রাম আঁকছি, সৌরভ, সৌরভের
বড় প্যাট মানে এটা হলো 4 মোল। এটা এটা হলো 4 মোল, এটা হলো 2 মোল। আমি এটা 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 দিয়ে তো সাইজ সাইজ আর মাউস দিয়ে লেখা কষ্টকর। মাউস দিয়ে যে লেখি, মাউস দিয়ে লেখা কষ্টকর। ধরো কিছু যে আছে ওই যে ইয়াতে নিলে ভালো হইতো আর কি, জুমের যে ইয়াতে নেওয়া যায় কলম প্যাড, ওটা ইউজ করলে আবার পিডিএফ ইউজ করা মানে একবার যাওয়া একবার আসা, একবার যাওয়া একবার আসা, এই কারণে এখানেই করি। যাই হোক, তাহলে এটা হলো বড় প্যাড 4 প্লেটের, এটা 2 প্লেটের প্যাড, এটা বুঝাইছি এখানে। এখানে তো আমি ইচ্ছা করে ছোট বড় রাখছি। এই সাইডে 4 মোল না, এই সাইডে 2 মোল, ইচ্ছা করে, এটা তো আকার কারণে হয় না। ও গোল আঁকলে ভালো হইতো আর কি, নাকি? তাহলে যাই হোক, এখন এখানে একটা বড় একটা প্রশ্ন গেছে। এখান থেকে ভেঙে ভেঙেও আসতে পারে, একত্র আসতে পারে। বিক্রিয়ার উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব আলোচনা করো। এখন বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম, কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ গতি যে সকল ঘনমাত্রা পদের সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলা হয়। আরে কত কঠিন করে বলছে, কঠিন করে বলছে। ধরো এখানে আমরা সরাসরি আমরা ইয়েতে যাই, নিজের ভাষায় এগুলো লিখবো আমরা। দেখো এখানে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক। এই বিক্রিয়কের ঘনমাত্রা আমরা আগে বলছি কি দ্বারা, থার্ড ব্র্যাকেট। আর বি বি হলো কি, থার্ড ব্র্যাকেট। আর যদি কোনো মান দ্বারা প্রকাশ করে তাহলে করলো। এখন যেমন এখানে এটা একটা সমীকরণ প্রতিষ্ঠা করবে, তো এই জন্য এখানে মান দ্বারা প্রকাশ করছে, ধরছে এ ঘনমাত্রা সি, তাহলে এর জন্য সি এ, বির জন্য কি সি বি, এটা। এখন বলছে এই বিক্রিয়ার গতি, এটা আমরা দেখছিলাম। বিক্রিয়ার গতি বা হার কি, তাদের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক না, ঘাত সহ। তাহলে এই যে এ, এ বিক্রিয়া কয় মোল, এটা তো আমরা এখানে এখানে তো দেয় না এরা, এখানে আবার দিছে এ হলো, এটা দিছে এ, এটা হলো, এটা দিছে কয় মোল, এ মোল। এটা দিছে কয় মোল, বি মোল। এটা দিছে কয় মোল, বি। এটা দিছে কত, এ। আচ্ছা, এই যে বলছে ক্রম, এই যে এ বিক্রিয়াটির ক্রম এ, বি বিক্রিয়াটির ক্রম কি, বি। তাহলে এখন এখানে মোট ক্রম হইলো এ প্লাস বি। আর আমরা এটা একটু আগে আমরা সূত্র জানছি না বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগের সূত্র কি দেখছি, বিক্রিয়ার হার সমানুপাতিক হইলো বিক্রিয়ক দ্বয়ের ঘনমাত্রার গুণফল, আমরা দেখছি না? তাই এখানে বিক্রিয়ক হলো দুইটা, এ আর কি বি, ঘনমাত্রা। তাহলে এ আছে এই এটা আছে এ মৌল, বিটা আছে কি বি পরিমাণ। হ্যাঁ, এটা এটা মানে কোনটা কতটুকু আছে, কত মৌল আছে, এটা দ্বারা আমরা ক্রম নির্ধারণ করি। এটা দ্বারা আমরা কি নির্ধারণ করি, ক্রম নির্ধারণ করি। জাস্ট এটুকু জানার জন্য আর কি ক্রম। আমরা একটা, আমরা একটু প্র্যাকটিস দেখি কিছু, কারণ এগুলো বোঝার পড়া। দেখো প্রথম ক্রম বিক্রিয়া বা এক ঘাত, কয় ঘাত, এক ঘাত। কোন বিক্রিয়ার গতি যদি এক ঘাত বিশিষ্ট হয়, তাহলে ওইটাকে আমরা বলবো কি, প্রথম ক্রম বিক্রিয়া। আচ্ছা, এখানে হইলো ওই যে এটা বিক্রি করছে উৎপাদের জন্য, কার জন্য, উৎপাদের জন্য আর কি। আমরা তো জানি যে ওই বিক্রিয়ার হার হইলো কি ঘনমাত্রার সমানুপাতিক। কিছু জিনিস এরা ওই যে দেখো কেমিস্ট্রি এমন একটা জিনিস, এই মানে ফুল ওরা বুঝে লেখে না। আমরা তো একটু আগে দেখছি যে ঘনমাত্রা, এই বিক্রিয়ার হারটা কার সমানুপাতিক, ঘনমাত্রা, ঠিক না? এটা এখন আমরা বের করতেছি হাত দ্রবক, এটা আমরা বের করতেছি উৎপাদের, এই উৎপাদের জন্য, কার জন্য, ক্রমশ শ্রেণীবিন্যাস আমরা এটা আমরা উৎপাদের জন্য বের করতেছি। তাহলে উৎপাদ এখানে উৎপাদ হলো কে, পানি। যদি হয় আমরা পানির জন্য যদি বের করতে চাই, তাহলে না, এখানে তো উৎপাদের জন্য বের করার কথা না, এখানে বিক্রিয়কের জন্যই। কিন্তু এখানে আবার দুইটা নেই, কত মৌল, কিন্তু এখানে দুই দুই এক তিন, H2O, O2, H2O2, এখানে O2 দিছে এরা।
হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখো এখানে এখানে আমার যেটা ছিল কি, এটা জাস্ট বোঝার জন্য। আর সমানুপাতিক সি ছিল, আর সমানুপাতিক সি, সেখানে সমানুপাতিক উঠায় একটা কে ওয়ান দিচ্ছে আর কি, একটা ধ্রুবক দিচ্ছে আর কি। তেমন এটা হলো জাস্ট একটু দেখার জন্য, এখানে এগুলো আসবে না, একটু জাস্ট দেখবা, আসবে এলো পরে। যদি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার আমরা দেখি, দ্বিতীয় ক্রম মানে কি, তাহলে এই যে এখানে, এখানে পাওয়ারে কিছু আছে, এখানে পাওয়ারে কিছু নাই, মানে না থাকা মানে এক, না থাকা মানে কত, এক। এই যে দ্বিতীয় ক্রম মানে কি, এখানে পাওয়ার কত থাকবো, দুই, পাওয়ার কত থাকবো, দুই। আচ্ছা, এখন দেখো, এই যে দুইটা ঘাতের উপর নির্ভরশীল, বিক্রিয়া প্রকাশ করতে গারত্বের দুইটা ঘাতের উপর নির্ভরশীল, সি এ স্কোয়ার, অর্থাৎ মানে কি সি এ আর কি সি বি, মানে দুইটা সি এ সি বি, মানে হাইড্রোজেন এবং কি আয়োডিন, এই দুইটা ভিন্ন। এগুলো আসবে না, জাস্ট এগুলো দেখো, আমরা ইয়েতে যাব, এগুলো দরকার নাই। এক, এক এক দুই, দুই, এদের মধ্যে কিছু মিস্টেক আছে। এই দেখো, এখানে এই জিনিসটা সুন্দর আছে, ওইটা ওখানে বাদ দাও। আচ্ছা, এখানে এখানে দেখো, এখানে পাওয়ার কত আছে, এখানে পাওয়ার কত আছে, হ্যাঁ কিছু না থাকা মানে কত, এক। তাহলে এর বিক্রিয়ার ক্রম কত, এক। এখানে চারেরটা ঠিক আছে, ওখানে অনেক জিনিস মিস্টেকলি লিখছে। এখানে দেখো, হাইড্রোজেন এবং আয়োডিন, হাইড্রোজেনের উপর এক, এটার উপর কত, এক, মোট কত, দুই। এই দেখো দুই। এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড, এই যে এখানে দুই আছে, কত আছে, দুই। এই যে দুই। এখানে দেখো হাইড্রোজেন আছে কয়, কয় এক, তারপরে এনও আছে কয়টা, দুই, দুই এর একে কত, তিন। এখানে দেখো, এটা কি সিএল থ্রি, ক্লোরোফর্ম নাকি, যাই হোক যেটাই হোক, এটা আছে কত, এক, কত আছে, এক। আর ক্লোরিন আছে কত, হাফ। তাহলে এটা হলো এগুলো জাস্ট একটু বোঝার জন্য, কারণ তোমার সামনে বিভিন্ন জিনিস আসবে সমাধান, তখন এইসব টুকটাক জিনিসগুলো তোমাকে জানতে হবে। শূন্যক্রম বিক্রিয়া, যেসব বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এদেরকে আমরা শূন্যক্রম বিক্রিয়া বলি। এইটুকু শুধু, এইটুকু জানা রাখবা, আর কোনো কিছু জানার দরকার নাই। আর একটু, ছদ্মক্রম বিক্রিয়া, নাম হইলো ছদ্ম, তোমার মতো। কিছু কিছু বিক্রিয়া দেখা যায় যে আপাত দৃষ্টিতে দ্বিতীয় ক্রমের মতো হলেও কোনো একটা বিক্রিয়কের অত্যাধিক উপস্থিতির কারণে একে প্রথম ক্রমের মানে প্রথম ক্রম বিক্রিয়া অনুসরণ করে, মানে দেখতে দেখা যায় কি দ্বিতীয় ক্রম, কিন্তু কোন ওই দুইটার মধ্যে কোনো একটা অত্যাধিক বেশি থাকার কারণে ওইটা কি প্রথম ক্রমের ও গতি অনুসরণ করে। এদেরকে আমরা বলি কি সদ্য একাণবিক বিক্রিয়া বলি। যেমন কি এখানে এই যে দেখো, কই জানো, সুক্রোজ, পানিতে বিশ্লেষিত করলে কি উৎপন্ন হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আপাত দৃষ্টিতে দেখো, কেন কয় অণু, এইটা এক অণু, এটা এক অণু, তাহলে দুই অণু। তাহলে দ্বিতীয় বিক্রিয়া ক্রম হওয়ার কথা, বিক্রিয়া ক্রম কত হওয়ার কথা, দুই। এখানে এক, এখানে এক, বিক্রিয়া ক্রম হওয়ার কথা কত, দুই। কিন্তু প্রকৃতপক্ষে এটা কি প্রথম ক্রম বিক্রিয়া উদাহরণ, কারণ জলীয় পরিবেশে এটা সংঘটিত হয় এবং বিক্রিয়ার মাধ্যমে অত্যাধিক পরিমাণে পানি বর্তমান থাকায় পানির ঘনমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন, কারণ পানি অনেক, কারণ এটাকে তো আমরা সুক্রোজকে পানির মধ্যে মিশাইছি, পানি এত পরিমাণ বেশি, পানির ঘনমাত্রা কিছু গেল, যে তোমার অনেক টাকা, ধরো তোমার হইলো 5,000 কোটি টাকা আছে তোমার কাছে, তোমার বান্ধবী 10 টাকা 10 টাকা করে এগুলো দাও, তো তোমার কোনো ব্যাংক ব্যালেন্সের পরিবর্তন হবে, হবে না। তো এখানে তো অনেক পানি, তো এই যে এই পানি, এই দুইটা মিলে বিক্রিয়া করে এদের উৎপন্ন হইলো, এখানে একটু পানি টানি গেলে যে পানির যে মোট ঘনমাত্রা ওটার পরিবর্তন হয় না। এই কারণে ওই যে শুধু এটার পরিবর্তন হয়, শুধু কার পরিবর্তন হয়, এটারটা পরিলক্ষিত হয়, পানিরও পরিবর্তন হয় কিন্তু চোখে মানে ওইরকম ধরা পড়ে না, যেহেতু কম, তুলনায় কি কম, কিন্তু শুধু এটা মনে হয়। এই জন্য এগুলাকে হলে কি সদ্য আণবিক বিক্রিয়া বলে, এবং এটা প্রথম ক্রম বিক্রিয়ার কি একটা উদাহরণ। কিছু কিছু বিক্রিয়াতে দেখবা দুই অণু, কিন্তু এটা হলো প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ। ওটা হলো ওই রকম কিছু, ওগুলোকে আমরা সদ্য বলি আর কি, যে কারণ হচ্ছে এরা ওই যে
কোন একটা ঘনমাত্রার তেমন একটা পরিবর্তন যতটুকু হয় ওটা উল্লেখযোগ্য না, মানে আরেকজনের তুলনায় নেগলিজিবল। এই কারণে ওটাকে, যেটা বেশি পরিবর্তন হয় ওটাই ধরা হয় আর কি। এই কারণে এসব হওয়ার কথা আর কি। আচ্ছা, আরো আছে, দরকার নাই, তুমি একটাই শিখো। শ্রদ্ধা আণবিক বিক্রিয়া কি, একটা উদাহরণ শিখো। কারণ পরের ক্লাসে এটা একটা ক্লাসে শেষ করাতে হবে। শুধু আণবিকত্ব কি, আমরা এখন তোমাদের কিন্তু এখন সমীকরণে যাচ্ছি না, কারণ আমি যাচ্ছি সমীকরণ আসলে থামাই দিব। এক লাইনে পড়া যেগুলো, ওগুলো তো আর ইয়ে করে লাভ নেই। সমীকরণ আসলে থামাই দিব। বিক্রিয়ার আণবিকতা, বিক্রিয়ার আণবিকতা কোন একটা বিক্রিয়া সংগঠনের মানে নিম্নতম যত সংখ্যক বিক্রিয়া কোনো পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে তাদের বিক্রিয়া কি বলে, আণবিকতা। যেমন এখানে কয় অণু অংশগ্রহণ করছে, 2 অণু, এর আণবিকতা কত, 2। জাস্ট একটু জানার জন্য, আর কিছু না এগুলা। বড় প্রশ্ন আসলে ছেড়ে দিব। এটি বুঝার, এগুলা বুঝার মাথায় রাখতে হবে। জটিল বিক্রিয়া, জটিল বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো কয়েকটা ধাপে সংঘটিত হবে, যে বিক্রিয়াটা কি কয়েকটা ধাপে সংঘটিত, অনেক বিক্রিয়াই কি জটিল বিক্রিয়া। মানে এটা স্বাভাবিক, ওই যে তোমার মধ্যে যে আগমন জটিল, এমন কি কেউ সহজে বুঝতে পারে? সে, এই যে এটা হলো অনেকটা কিছু বিক্রিয়ার মধ্যে এরকম দেখে একরকম, কিন্তু ভাঙতেছে ভাঙতেছে, মানে এই যে দেখো না, N2O5 ভাঙা কি হয়েছে, NO2 NO3, আবার কি করে, এই দুজন সাথে সাথে আবার কি যায়, ভেঙে যায়, ভেঙে NO NO2 অক্সিজেন, আবার এই দুজন মিলে কি আবার ইয়ে হইয়া আবার NO2, ওই যে এই দুজন না, আবার এই এটার সাথে কোনটা, এটার সাথে এটা বিক্রিয়া করে আবার কি উৎপন্ন করে, NO2। হ্যাঁ, আর সার্বিক বিক্রিয়া হলো N2O5। দেখো এখানে, এখানে দেখো, এই যে সার্বিক, যদি তুমি বাদ দাও, আমরা একটা জিনিস দেখি, দাঁড়াও তো, কাটাকাটি দিই। এই পাশে আছে NO2 কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর এই পাশে আছে কয়টা NO2, বেটারা আমি বুঝাই দিকে, এরা বুঝাই দিকে। এবার NO2 কয়টা আছে, এই দুইটা, আর এখানে একটা, তিনটা। এই যে বেটা NO2 দেখো না, এই তিনটা। হ্যাঁ, ওই পাশের গুলো, এটা বিক্রিয়া করে, এটা ভাঙছে, ভেঙে কাম থামায় না, আবার কি শুরু করে। মানে একটা হয় না যে বিক্রিয়া হয়েছে, উৎপাদ হয়েছে, শেষ, কাম খালাস, কাম খালাস হয় না, কাম কি আরো চলতে থাকে। ওই জন্য বলছে জটিল বিক্রিয়া। এই যে দেখো, এই দুটো উৎপন্ন হয়েছে, তাহলে এখানে তো শেষ হয়ে যাওয়ার কথা। এই দুই স্টেপ কেন দরকার, আবার এই দুই বেড়া, এই দুই বেড়া আবার নিজের মধ্যে আবার বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, আবার এই উৎপন্ন করছে, আবার কি করছে, এখান থেকে এটা আর এটা আবার বিক্রিয়া করে আবার কি উৎপন্ন করছে, এটা। অথচ মোট, হ্যাঁ এটা হলো কি এটা হইলো কি ওভারঅল তিনটা স্টেপে ঘটছে, কিন্তু মূল বিক্রিয়া কোনটা, মূল বিক্রিয়া হইলো এইটা। তুমি N2O5, এটা ভেঙে কি উৎপন্ন করে, 4 অণু NO2, 1 অণু O2, ঠিক আছে, অক্সিজেন তো বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা, এটা হলো মূল বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটা সরাসরি এভাবে না কইটা, এই যে জটিল প্রক্রিয়ায় 3 ধাপে, মানে কোন একটা জিনিস যেটা তুমি সরাসরি বলতে পারো, সরাসরি হানা বইলা, মানে এই ঘুরে বেসা মানে এগুলারে 2 মাস ঘুরাইছো শুধু, তুমি তো ভিতর ভিতরে রাজি আছো, তুমি হ্যাঁ বলে দাও, মানে 2 মাস, মানে যেটা এখন বলবা ওইটা 2 মাস পরে বলছো, ওইগুলারে নাকানি চুবানি খাওয়ায়া। এই যে এটা, এই যে টেস্ট করার জন্য এখানে কি করছে, এখানে 3টা স্টেপে গেছে, কিন্তু মূল মূল জিনিসটা এটা। আমার এই মূল কথাটা বলে দিলে তো হইতো, যে N2O5 এটা ইয়ে করে ভাঙা 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড, 1 অণু অক্সিজেন উৎপন্ন হইব। কিন্তু এখন আলটিমেটলি কি হচ্ছে দেখো, এই পাশে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 কয়টা, এই দুইটা, এই একটা, তিনটা, এই দুইটা, কয়টা, পাঁচটা। আর এই পাশে কয়টা, একটা। তাহলে পাঁচটা থেকে একটা গেলে কয়টা থাকবো, চারটা, এই চারটা। এরপর দেখো NO3, এই পাশে কয়টা, দুইটা বেটা, NO3 দুইটা। আর এই পাশে কয়টা, এ একটা, এ একটা, দুইটা। তো এই পাশে দুইটা, পাশে দুইটা, কাটাকাটি খালাস। তারপরে NO, NO এই পাশে কয়টা, একটা, কই NO বেটা,
এখানে একটা, এখানে একটা, মানে খালাস। তারপর আছে কে? এরপর আছে অক্সিজেন। এই পাশে কয়টা? একটা। এই পাশে একটা। এই যে, এই যে ওই একটাই রয়ে গেছে। আর তো নাই, আর তো কেউ নাই। তুমি দেখো, মানে হাফ কাম, মানে ওরা তো সব খালাস হয়ে গেছে, তো দরকার ছিল কি? শুধু শুধু কেন ঘুরাইলি, যে বললে আগে বলতি, ঠিক না? তো এইটা হইলো, এটা হইলো সেই কথা আর কি। হ্যাঁ, তাহলে এই পড়াটা একটু পড়বা, বিক্রিয়ার কর্ম এবং আণবিকত্ব। কারণ যেহেতু আমরা থিওরি পড়াইছি, বিক্রিয়ার কর্ম মানে কি এবং আণবিকত্ব মানে কি, কয় মৌল অংশগ্রহণ করে। এই, তাহলে এই জিনিসটাকে একটু, এই যে এখান থেকে সমীকরণ শুরু হবে। যাই হোক, তাহলে তোমরা এ পর্যন্ত পড়বা, এ পর্যন্ত পড়বা।